চারপাশে দেশপ্রেমের একটা হিড়িক উঠেছে। সবাই দেশপ্রেমিক বলে নিজেদের চেনাতে চাইছেন। আর ঠিক এই সময় যখন সবাই নিজেদের দেশপ্রেমিক বলে চেনাতে ব্যস্ত, তখনই অন্য আরেকটা দিক থেকে বোঝা যাচ্ছে যে কি ভীষণ, কি ভয়ঙ্কর ঘৃণা আর বিদ্বেষ মানুষের মনের মধ্যে ছড়িয়ে গেছে। একটু একটু করে সর্বত্রই ভয়ঙ্কর, ভয়াবহ এক ঘৃণা, বিদ্বেষ। ঠিক এখানেই আমাদের প্রশ্ন, এতটা ঘৃণা, এতটা বিদ্বেষ বুকে নিয়ে সত্যি কি দেশপ্রেমিক হওয়া যায়? দেশপ্রেমিক হওয়া সম্ভব? প্রেম মানে তো ভালোবাসা, প্রেম মানে তো নির্মলতা। আর বিদ্বেষ, ঘৃণা যেখানে, সেখানে কি সত্যি প্রেম থাকতে পারে? কাশ্মীর উপত্যকায় যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যেভাবে নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ গেছে, তাতে আমরা সবাই উদ্বিগ্ন। যন্ত্রণা আমাদের সবার মধ্যেই এসে লেগেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বার করতে হবে। কিন্তু এই ঘটনাকে সামনে রেখে যেভাবে যেভাবে গোটা দেশ জুড়ে একটা বিভাজন তৈরি করবার প্রয়াস হচ্ছে, একটা বিশেষ ধর্মীয় শ্রেণীকে দেশের শত্রু বলে প্রতিপন্ন করবার চেষ্টা হচ্ছে, সেটা মারাত্মক। আমরা এই প্রক্রিয়া শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় এই জঙ্গি হানার সময় দেখলাম না, বিগত কয়েক বছর ধরে এই বিভাজনটা তৈরি করবার একটা প্রয়াস চলে আসছিল। একটু একটু করে সবার মধ্যে এই বিভাজন ছড়িয়ে দেবার প্রয়াস ছিল, সেটাকে উস্কে দেওয়া হচ্ছে। দেশপ্রেমের জিগির তুলে এই ঘৃণা, এই বিদ্বেষকে উস্কে তোলা হচ্ছে। আলতামি বিষটা কোথায় ছড়িয়েছে? একজন চিকিৎসক, আমি দেখাবো, একজন চিকিৎসক, সেই চিকিৎসক বলছে ধর্মের, হ্যাঁ আসবো আপনার কাছে আসছি, আমি তো দেখিয়ে নি, যদি আমি পিসিআর কে বলবো যে একজন চিকিৎসক কতটা ধর্মান্ধ হতে পারে, ধর্মিক বীজ তার মধ্যে কতটা চড়ে গেলে বা কতটা বেশি করে ঢুকে গেলে তিনি এইরকম মন্তব্য করতে পারেন। আমি পিসিআর কে বলবো যদি দেখা যায়, একটা ছোট্ট অডিও ক্লিপ আমার কাছে আছে এবং অনেকেই দেখে ফেলেছেন ইতিমধ্যেই, কারণ ভাইরাল হয়ে গেছে এটা ইয়েতে। ইডেন্সিটি থেকে বলছি আপনাকে, যে আপনি আমাকে যে কথাগুলো শোনালেন না ম্যাম, আমার খুব খারাপ লেগেছে। কেন, কি খারাপ লেগেছে? যে আমি বললাম, আপনি আমাকে যে বললেন মোহামেডান আমি আর দেখবো না, ম্যাম আমার উচিত ছিল আপনাকে ওই মুহূর্তে আপনাকে অসম্মান করে বেরিয়ে চলে আসা। কি করে চলে আসা? আপনাকে আমার কি হয়ে গেছে? আমি দেখবো না এখন থেকে। না আমি যাবো না আপনার কাছে দেখাতে, বাট আপনারা শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, অন্য কথা বলে পবিত্র ঈদ, খুশি ঈদ, মানুষকে খুন করা। আচ্ছা ম্যাম, অনেক সময় তো আছে যারা হিন্দুরা মুসলিমকে মারছে বা হিন্দু মারছে, আমরা কি কেউ জানি যে হ্যাঁ কে মারছে কে করছে? টিভিতে যা দেখাচ্ছে চুপ করে থাকো, কেউ তোমরা। আপনি আমাকে বকছেন, আমি কি জানি যে আমি কি করছি? আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি আমার সঙ্গে শেখানো হয়, না আপনি একটা শিক্ষিত মানে ডাক্তার হয়ে যদি আমার সঙ্গে, আমি পেশেন্ট, আপনি পেশেন্ট দেখবেন, আপনি পেশেন্টের সঙ্গে ওরকম ব্যবহার করেন আমি দেখবো কেন? আমি কেন দেখবো? যার যে ধর্মের লোকেরা আমার ধর্মকে এভাবে মারে। কেউ কাউকে মারছে না। আপনি আমরা কোথায় আমাকে মেরেছেন? কোথাও লেখা নেই, কোথাও কেউ বলছে না যে হ্যাঁ একেও মারছে ও মারছে। আমি আপনাকে পেশেন্ট দেখাতে গেছি, আমি তো আপনাকে মারতে চাইনি ঘরে। বাড়ি কেউ ঢুকেনি ম্যাডাম, আমি ওকে বললাম, আমার খুব খারাপ লাগছিল। আমার খারাপ লাগার কিছু নেই, তুমি যেটা খারাপ আপনাকে অসম্মান করবো না বলে আমি আগে চলে এলাম। আপনাকে অসম্মান করবো না বলে আমি দেখিয়ে আপনাকে এলাম, মানে আপনি খুব খারাপ ব্যবহার করেছেন আমার সঙ্গে। না একদম খারাপ করিনি, আমি খারাপ ব্যবহার করেছেন। আপনি দেখবেন না, আপনি ভার্মে যান, আপনি দেখবেন কি দেখবেন না আপনার ব্যাপার, ঠিক আছে?
চমৎকার আমি কি শুনতে জানি না, পারলাম, আপনি একটা বড় terrorist। আমরা শুনলাম যে একজন চিকিৎসক পরিষ্কার বলছেন এরপরে আমি আর কোনো মুসলিম রোগীকে দেখব না। এইভাবে এইভাবে বিষ ঢুকে গেছে, এইভাবে বলা যায়? আমি বেশ কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, চিকিৎসক যারা রয়েছেন যারা বলছেন যে অবিলম্বে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ চিকিৎসা করতে এসে একটা ওথ নিতে হয় যে কোনো ধর্ম দেখে তারা চিকিৎসা করবেন এমনটা নয়। আর সবচেয়ে বড় কথা, কাশ্মীরে যে জঙ্গিরা মেরেছে তার সাথে এই মহিলার কি সম্পর্ক? এইভাবেই তো আখ্যান তৈরি করা হচ্ছে। মানে এটা যদি হয় তাহলে মারাত্মক মারাত্মক একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি আবারও আসবো রাহুল বাবুর কাছে। রাহুল বাবু, মানবাধিকার আন্দোলনের কর্মী আপনারা, এইসব দেখে আপনাদের কোথাও মনে হয় না যে আসলে আপনাদের যে বক্তব্য, আপনাদের যে কাজকর্ম সেটা মানুষকে প্রভাবিত করতে পারছে না? একটা বড় অংশ বিষগুলো গ্রহণ করছে। অদ্ভুত ভাবে এই বিষয়টা সামনে আসছে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অদ্ভুত ভাবে বিষয়টা সামনে আসছে। আপনি দেখুন, মানে অন্তত একটু যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা যায় যে আমরা উরির ঘটনা জানি কাশ্মীরে। উরি একটা ত্রিভুজের মতো এলাকা, সেখানে একটা রেজিমেন্ট আর একটা রেজিমেন্টকে তখন হ্যান্ড ওভার টেক ওভার চলছিল। নিশ্চিদ্র নিরাপত্তা থাকে সেই সময়। গোটা কাশ্মীরকে বাহিনী দিয়ে 370 ধারা বিলোপের আগে এবং বিলোপের পরে গোটা কাশ্মীরকে নাকি বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সেইখানে একটা ব্লাস্ট হলো। কি করে হলো সেটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। কারা করলো? ধামাচাপা পড়ে গেল। এই নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। তারপর এই যে বর্তমান সিচুয়েশনে পেহেলগাঁওয়ে যেটা হলো, আপনারা দেখুন, তার আগে বিমুদ্রাকরণ হলো, 370 ধারা বিলোপ হলো, রাষ্ট্রপতি শাসন জারি হলো, দুটুকরো করে দেওয়া হলো, সবকিছু করা হলো, এবং সংবাদ মাধ্যমকে পুরোপুরি সরকারি কবজায় নিয়ে আসা হয়েছে কাশ্মীরে। সন্ত্রাসবাদ নাকি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই চারিদিকে হওয়ার পর সেইখানে এত বাহিনী থাকা সত্ত্বেও, এত ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও পুরোটা ফেল করে সেইখানে একটা জঙ্গি গোষ্ঠী গিয়ে গুলি করে মেরে দিল। এটা তো বড়ই অদ্ভুত দেখছে। যখন গোটা দেশে আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক কোনো নিশ্চয়তা নেই, একের পর এক কেন্দ্রীয় সরকার যা পলিসি নিচ্ছে সব পলিসি ফেল করছে, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই কাশ্মীরকে ঘিরে আবার একটা চারিদিকে ইসলামোফোবিয়াকে আবার নতুন করে জাগিয়ে তোলা হলো। শুধু এই ডাক্তার নয়, আপনাকে আমি মুর্শিদাবাদের কয়েকটা এক্সাম্পলের কথা বলি। রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর থেকে 15 জন শ্রমিক এই পেহেলগাঁওয়ের জন্য থেকে উড়িষ্যা থেকে প্রায় ব্যাপক পরিমাণে মার খেয়েছে, এবং তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে জয় শ্রীরাম। এই যে শ্রমিকগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে মার খেয়ে, কোন রকমে বাসে করে কিছু শ্রমিক ফিরে এসছে। 3 জন শ্রমিকের এখনো হদিশ নাই, তারা কোথায় কোন শেল্টারে আছে কেউ জানে না। মুর্শিদাবাদের এটা রঘুনাথগঞ্জের ঘটনা। বেলডাঙ্গা থেকে 1000 শ্রমিকের 1000-এর উপর সংখ্যার শ্রমিক যারা ওই কি বলে উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল, বিভৎস মারধর খেয়েছে। তাদের মধ্যে অনেকেই বেলডাঙ্গায় অলরেডি ফিরে চলে এসেছে। আপনারা কি বলে মহারাষ্ট্রের কথা, এই মুহূর্তে মহারাষ্ট্রে, মুম্বাই, সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিককে মারা হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু দক্ষিণ 24 পরগনার পরিযায়ী শ্রমিকও আছে, এবং এরা কিন্তু সবাই ধর্মে মুসলিম। তার উপর দেখুন এই যে এইভাবে ধর্ম আর পাকিস্তান, ইসলাম সব একাকার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিদ্বেষের জায়গা কোথায় গিয়ে পৌঁছেছে, মানে বিদ্বেষটা কিভাবে সার্কুলেট করছে, যে এই মুহূর্তে গুজরাটে প্রায় 1000-এর ওপর লোককে, না প্রায় 1000-এর ওপর লোককে তারা ঘিরে রেখে দিয়েছে, তাদেরকে তুলে নিয়ে গেছে। তাদের বাড়ির লোক কোনো খবর পাচ্ছে না, কি তারা নাকি বাংলাদেশ। অথচ জানা যাচ্ছে একের পর এক তারা ভারতবাসী, তাদের পরিচয় আছে। আমি একদম শেষে চলে এসে আলতাফের কাছে আসবো।
আমি আলতাফের কাছে আসবো। আলতাফ, আজকে আবার আর সময় নেই, আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করবো যে এইভাবে যদি ঘৃণার বিষ ছড়াতে থাকে কিভাবে প্রতিকার হবে? আমি আগের দিন মানে সামনের দিন আমাকে আরো একটা অনুষ্ঠান করতে হবে যে যেভাবে বিষকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি অমর আব্দুল্লাহর বক্তব্য আজকে হয়তো সময়ের অভাবে শোনাতে পারবো না, কারণ অমর আব্দুল্লাহ কিন্তু ক্ষমা চেয়েছেন, তার হাতে নিরাপত্তার ভার নেই, তার হাতে পুলিশ নিয়ন্ত্রণ করার কোনো ভার নেই, কিন্তু তৎসত্ত্বেও তিনি বলেছেন মানুষের নিরাপত্তা আমরা দিতে পারিনি, আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। অথচ দেশের শাসকরা একবারও এত বড় একটা ঘটনা, যাদের হাতে সবকিছু ছিল, তারা ক্ষমা প্রার্থনা করছে না, তারা হুঙ্কার দিচ্ছেন। এমনকি কাশ্মীরে একের পর এক বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জঙ্গিদের। আমরা তো প্রশ্ন করবো সত্যি জঙ্গিরা কোথায় গেল? সাধারণ মানুষের ঘর বাড়ি যদি ভেঙে দেওয়া হয় প্রশ্ন তো উঠবেই, মানবাধিকার দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন উঠবে না? আর সংবাদ মাধ্যম যদি সে প্রশ্ন না করে, প্রশ্ন কে করবে? আলতাফ। একদম। আসলে এই পুরো গোটা নীতি এখন কর্পোরেটদের স্বার্থে। সাধারণ মানুষের মানে হাতে আর কিছু নেই। তাদের না আছে চাকরি, না আছে জীবনের নিরাপত্তা, না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য। যেটুকু শিক্ষা স্বাস্থ্য আছে সেটুকুও ভেঙে দিতে চাইছে, মাজা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা যৌথভাবে। সেটা কোর্ট, কেন্দ্র, রাজ্য সরকার যৌথভাবেই তারা ভেঙে দিতে চাইছে। এবং এইগুলোকে চাপা দেওয়ার জন্য তারা এই ধর্মের সুড়সুড়ি দিয়ে, দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে আমাদের মধ্যে বিষ ছড়াতে চাইছে। আমি মানে কেমন বিষ না, আমি অনুপমের সঙ্গে ছাত্র আন্দোলন করেছি একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমি ভাববো যে আমি কলেজ স্ট্রিটে অনুপমের সঙ্গে দেখা হলে অনুপম আমাকে ক্ষতি করবে না তো? আমি রাহুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন লড়াই করছি, প্রতিদিন মানুষের অধিকারের জন্য লড়াই করছি। আমি ভাবছি মুর্শিদাবাদে গেলে রাহুল আমাকে আক্রমণ করবে না তো? রাহুলও ভাবছে ডায়মন্ড হারবারে যদি আমার বাড়িতে আসে খারাপ কিছু হবে না তো? আমার ছেলে হোস্টেলে থাকে, আমি ভাবছি আমার ছেলে আক্রান্ত হবে না তো? আমাদের বন্ধু মৌতুলি, তার ছেলেও নিউ টাউন হোস্টেলে থাকে, মৌতুলিও ভাবছে যে তার ছেলে ঠিকঠাক থাকবে তো? আসলে এইভাবে আমাদের মনের ভেতরে এই কিন্তু আমরা প্রতিদিনের মানুষের লড়াইয়ে আমরা আছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আছি। এবং এই লড়াইটা যত এগোবে, এই লড়াইটা যত একদম আমার সময় একদম শেষ হয়ে গেছে। একদম রাহুল বাবু, এক কথা, আমার সময় একদম নেই, আর সময় নেই। আমার করতে থাকবো, আমি রাহুল ভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ততই কিন্তু এই বিষটা আস্তে আস্তে মানুষের থেকে মুছে যাবে। আমি এই লড়াইটাকে, জীবন জীবিকার লড়াইটাকে সামনে আনতে হবে। রাহুল বাবু এক কথা। এক মিনিট বলছি। আসলে এই যে যুদ্ধ জিগিরটা তোলা হচ্ছে, এই যুদ্ধ জিগির তুলে নিজেদের সমস্ত খামতিকে ঢেকে একদম গোটা ভারতবর্ষে একটা বিদ্বেষ তৈরি করেছে। ঠিক এইটা হয়েছিল, হিটলার করেছিল। এই উগ্র দেশপ্রেমকে সামনে রেখে সেই সময়ে জার্মানে যা যা আর্থিক সংকট ছিল সমস্ত ঢেকে রেখে দোষ চাপানো হচ্ছিল ইহুদি এবং কমিউনিস্টদের ওপর। আপনি দেখুন ঠিক সেই রকম চলছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই বিষয়টা সামনে আনবো যে আমাদের দেশ মানে অনেকের দেশ, সবার দেশ। গান্ধীজি যেমন আছেন তেমনি সীমান্ত গান্ধীও আছেন। সুভাষচন্দ্র বসুর সঙ্গে সেই আজাদ হিন্দ ফৌজ বাহিনী, তাতে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল। আমাদের দেশ মানে আসফাতুল্লাহ। ফলে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতাকে কেউ চাইলো আর তুলে দিল, এমনটা হবে না, এমনটা হওয়া সম্ভব নয়। আমার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশটার জন্য আমাদের গর্ব আছে। যাদের মনে হয় ধর্ম নিরপেক্ষতা থাকবে না, তারা বরং আমাদের এই দেশটা ছেড়ে চলে যেতে পারেন। আমাদের দেশের ঐতিহ্য আপনারা নষ্ট করতে পারবেন না। আমরা কিছুতেই সেই ঐতিহ্য নষ্ট করতে দেব না। সেই লড়াইটা আমাদের দায়। আমরা যত ছোট পরিসরেই হোক সেই লড়াইটা চালিয়ে যাব।